সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিদ্যার সমন্বয় নিয়ন্ত্রণ থেকে কান পড়ব। প্রেজেন্টেশন হিসেবে আছি আমি মোহাম্মদ রবিউল আলম, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ আছে। তো কানকে আমরা প্রথমেই যদি কানের স্লাইডটা দেখি, হ্যাঁ এক মিনিট, হ্যাঁ কানের স্লাইডের আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কান একটা কোটরের মধ্যে অবস্থান করে। কান একাধারে, সেটাকে আমরা বলি অডিটরি ক্যাপসুল, একাধারে শ্রবণাঙ্গ এবং ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। এই অঙ্গের সাহায্যে আমরা যেমন শুনতে পাই তেমনি ভারসাম্য রক্ষা হয়। তাহলে কানের টেম্পোরাল যে করোটির যে টেম্পোরাল বোন রয়েছে, সেই টেম্পোরাল বোনের পেট্রাস অংশের মধ্যে এই কানটা অবস্থিত। এটা আমরা যদি দেখি যে মাথার দুই পাশে যে চোখ আছে, আমাদের চোখের ঠিক পিছনের দিকে এই কান অবস্থিত। কানকে আমরা তিনটা ভাগে ভাগ করি বর্ণনার সুবিধার্থে: বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। আমরা এই চিত্রে দেখছি এই অংশটা বহিকর্ণ, এই কালার অংশটা মধ্যকর্ণ, তারপরে আছে অন্তকর্ণ। তাহলে এই কানের একটা পড়ার আগে আমরা এক নজরে দেখে নিই এর ছকটা। বহিকর্ণ, এটা আবার তিনটা ভাগে বিভক্ত। প্রথমে আমরা বলি বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। তাহলে বহিকর্ণ তিনটা ভাগে বিভক্ত হচ্ছে। প্রথমে বর্ণনার সুবিধার্থে এভাবে ভাগ করে থাকি। বাইরের যে অংশ সেটা পিনা, আর এরপরে আছে বহি অডিটরি মিটাস, আর শেষে আছে টিম্প্যানিক মেমব্রেন। মধ্যকর্ণ তিনটা ভাগে বিভক্ত, তার মধ্যে ইউস্টেশন নালী একটা, কর্ণাস্থি আর ছিদ্রপথ। তার কর্ণাস্থি আবার তিনটা: ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ছিদ্রপথ বলতে দুটো ছিদ্র থাকে, একটা হচ্ছে ডিম্বাকার রন্ধ্র আর একটা হচ্ছে গোলাকার রন্ধ্র, যেটাকে বলি ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা। অন্তকর্ণের তিনটা ভাগ: ককলিয়া, তারপর হচ্ছে অর্ধ যে নলাকার নালীটা, সেমিসার্কুলার ক্যানেল যেটাকে বলা হয়, আর আছে একটা ভেস্টিবিউল। তাহলে ভেস্টিবিউলের আবার দুটো পার্ট, একটা হচ্ছে ইউটিকুলাস আর একটা হচ্ছে স্যাকুলাস। আর এই যে অর্ধবৃত্তাকার নালী, এই নালীর তিনটা, তাহলে একটা আছে সামনের দিকে, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র বা অগ্রবর্তী, তারপরে পশ্চাৎবর্তী পোস্টেরিয়র, তারপরে হচ্ছে ল্যাটারাল। তাহলে এই হচ্ছে কানের ভাগটা আমরা দেখে নিলাম এক নজরে। এখন ছবিটা একটু দেয়, ছবিতে এক নজরে বুঝে নেওয়ার চেষ্টা করি। সবচেয়ে বাইরের যে অংশ, এটাকে আমরা বলছি পিনা, এটার আর একটা নাম অরিকল বা কর্ণছত্র। আর এই পিনার মাঝে কেন্দ্রে যে একটা ছিদ্র থাকে, সেটাকে বলি বহি অডিটরি মিটাস, আর এই ক্যানেলটাকে বলি কর্ণকুহর বা এক্সটার্নাল অডিটরি ক্যানেল। আর ঠিক মাঝে থাকে যেই ইয়ারড্রাম বা ডিম্বাকার পর্দা, সেটাকে আমরা বলে থাকি কর্ণপটহ। তাহলে এই যে কর্ণপটহর পরে তিনটা কানের অস্থি দেখতে পাই, সেটাকে কর্ণাস্থি বলি একভাবে। আর অস্থি তিনটার নাম ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এর শেষ প্রান্তে থাকে স্টেপিস। স্টেপিস একটা ছিদ্রের সাহায্যে অন্তকর্ণের সঙ্গে সংযুক্ত থাকে, সেই ছিদ্রটার নাম ফেনেস্ট্রা ওভালিস। এটা একটা ডিম্বাকার রন্ধ্র। এরই নিচে আর একটা রন্ধ্র থাকে, সেটা একটা গোলাকার রন্ধ্র, সেটাকে ওই নাম বলা হয় ফেনেস্ট্রা রোটান্ডা। এরপরে আসছে কানের অংশ, কানের অন্তকর্ণের অংশ। অন্তকর্ণের তিনটা পার্ট, একটা হচ্ছে ককলিয়া, আর মধ্যকর্ণের আরেকটা জিনিস আছে, সেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইউস্টেশন নালী। এই যে নালীটা, সেটাকে বলা হয় ইউস্টেশন নালী। আর অন্তকর্ণের একটা অংশ, যে শামুকের খোলকের মতো পেঁচানো যে অংশ, সেটাকে বলছি ককলিয়া। মাঝের যে এই অংশটুকু রয়েছে, সেটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল। আর তিনটা সেমিসার্কুলার ক্যানেল, এই তিনটা সেমিসার্কুলার ক্যানেল, তার মধ্যে একটা অ্যান্টেরিয়র, একটা পোস্টেরিয়র, আর একটা হচ্ছে ল্যাটারাল। এই হচ্ছে কানের সম্পূর্ণ চিত্রটা, ডায়াগ্রামটা আমরা বুঝে নিলাম। আমি একটু অনুরোধ করব ছাত্রছাত্রীবৃন্দদেরকে যে অন্তকর্ণটা খুব জটিল গঠন। এই গঠনটা পড়ার জন্য আমাদের শেষ পর্যন্ত যেতে হবে বা বোঝার জন্যে, কাজেই সেই সময় পর্যন্ত অবশ্যই থাকবা এবং বুঝে নেওয়ার চেষ্টা করবা। এরপর আমরা একটু ডিটেলসে আসছি। সবচাইতে বাইরের যেটা অংশ পিনা বা কর্ণছত্র, এটা আর একটা নাম আছে, সেটাকে বলা হয় অরিকল। তাহলে এইটা
কানের বাইরের যে লোমশ অংশ এটা তরুণাস্থি নির্মিত, এবং এর মধ্যে আমরা ছোট ছোট হেয়ার দেখতে পাই এবং মোম গ্রন্থি রয়েছে। এই যে তরুণাস্থি নির্মিত এই অংশটুকু যেটা বাহির থেকে আমরা দেখতে পাই সেটাই হচ্ছে শুধু কানের, সেটাই হচ্ছে পিনা। তার মানে বাহির থেকে শুধু আমরা পিনাই দেখতে পাই। এটা শুধু স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেই থাকে, অন্যান্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। তাহলে এই কানটা এক ধরনের পেশি তন্তু দ্বারা আটকানো থাকে, যেইটা মানুষের ক্ষেত্রে খুব একটা অ্যাক্টিভ না, সেই জন্য আমরা কান নড়াতে পারি না। কিন্তু অন্যান্য প্রাণী যারা আছে, যেমন গরু, ছাগল, স্তন্যপায়ী প্রাণীগুলো, এরা কিন্তু কান নড়াতে পারে। যেদিকে শব্দ আসে কানটা সেই দিকে নড়ায়ে, সেই দিকটার দিকে নড়ায়ে শব্দটাকে কেন্দ্রীভূত করে নিজের কানে প্রবেশ করানোর চেষ্টা করে। কিন্তু মানুষের ক্ষেত্রে হয় কি, এই শব্দ তরঙ্গ যদি শুনতে হয়, ভালো করে শুনতে হয়, জানতে হয়, তাহলে আমরা মাথা ঘুরাইয়ে কানটা ওই দিকে নেওয়ার চেষ্টা করি। তাহলে কাজটা কি? পিনার কাজ হচ্ছে বাহির থেকে যে শব্দ তরঙ্গগুলো আসে সেই শব্দ তরঙ্গগুলোকে কেন্দ্রীভূত করে এর পরের অংশ কর্ণকুহর, সেই কর্ণকুহরের মধ্যে প্রবেশ করায়। তো পরের স্লাইডে আমরা দেখছি যে পিনার পরের অংশ, দ্যাট মিনস কর্ণকুহর। কর্ণকুহর হচ্ছে একটা নালী, যেটা পিনার কেন্দ্রে একটা ছিদ্র দ্বারা উন্মুক্ত থাকে, যেটাকে বলা হয় এক্সটার্নাল অডিটরি মিটাস। এই এক্সটার্নাল অডিটরি মিটাস থেকে শেষের যে কানের পর্দা, যেটাকে আমরা বলি টিম্প্যানিক মেমব্রেন, এই টিম্প্যানিক মেমব্রেন পর্যন্ত বিস্তৃত একটা নালী, সেই নালীটাই হচ্ছে কর্ণকুহর বা এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এই ক্যানেলের বাহিরের যে 3 ভাগের 1 ভাগ অংশ তরুণাস্থি নির্মিত, এবং ভিতরের 3 ভাগের 2 ভাগ অস্থি নির্মিত। তাহলে এর ভিতরে আমরা দেখি মোম গ্রন্থি দেখতে পাই, এর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম লোম দেখতে পাই, যাতে করে এই মোম গ্রন্থির মধ্য দিয়ে ভিতরে কোনো গরম বাতাস বা যদি যায় তাহলে এই অনুকূল পরিবেশটা রক্ষার চেষ্টা করে। এরপর আমরা কর্ণকুহর দেখতে পাচ্ছি। কর্ণকুহরের শেষে, তাহলে কর্ণকুহরের কাজ কি আমরা একটু দেখে নিই। কর্ণকুহরের কাজ হচ্ছে যে বাতাস, বাইরে থেকে যে বাতাস শব্দ তরঙ্গ নিয়ে আসছে, সেই বাতাসটা পৌঁছায় দেওয়া ভিতরে টিম্প্যানিক মেমব্রেনে, শব্দ তরঙ্গটাকে নিয়ে যাওয়া এবং টিম্প্যানিক মেমব্রেনে যে আঘাত করা, এটা হচ্ছে এই কর্ণকুহরের কাজের মধ্যে যাচ্ছে। এটা ওই কুহরে বা ওই নালীর মধ্যে অনুকূল পরিবেশ বা উষ্ণতা, আর্দ্রতা এগুলো বজায় রাখা, এটাই হচ্ছে ওর কাজ। এরপরে আসছি আমরা পরের স্লাইডে, সেটা হচ্ছে কর্ণপটহ বা টিম্প্যানিক মেমব্রেন। তাহলে কর্ণকুহরের শেষ প্রান্তে, যেখানে মধ্যকর্ণ শুরু হয়, এই অংশে একটা ডিম্বাকার রন্ধ্র থাকে বা ডিম্বাকার পর্দা থাকে, ধূসর বর্ণের ডিম্বাকার পর্দা। সেই পর্দাটাকে আমরা বলি কর্ণপটহ বা টিম্প্যানিক মেমব্রেন। এটা বহিকর্ণের দিকে অবতল এবং মধ্যকর্ণের দিকে উত্তল। এই পাশটা হচ্ছে উত্তল মধ্যকর্ণের দিকে। এটা মধ্যকর্ণের যে অস্থি, কর্ণাস্থিগুলো রয়েছে, তার মধ্যে একটা ম্যালিয়াসের সঙ্গে সংযুক্ত থাকে এবং শব্দ তরঙ্গকে নিয়ে ম্যালিয়াসের মধ্যে পার করে দেবে, ম্যালিয়াসে আঘাত করে। তাহলে শব্দ তরঙ্গ যদি কর্ণকুহর দিয়ে এই পর্দার মধ্যে আঘাত করে, তখন এই পর্দাটা কাঁপতে থাকে। পর্দাটা যখন কাঁপতে থাকে তখন ম্যালিয়াস অস্থিটা কাঁপতে থাকে। এই ম্যালিয়াসের পর ইনকাস স্টেপিস হয়ে এটা অন্তঃকর্ণের দিকে যাবে এই শব্দ তরঙ্গটা। এরপরে আমরা আসছি মধ্যকর্ণ। তাহলে মধ্যকর্ণ হচ্ছে একটা প্রকোষ্ঠ, যেই প্রকোষ্ঠটা অন্তঃকর্ণকে এবং বহিকর্ণকে সংযুক্ত করেছে। তাহলে বহিকর্ণ এবং অন্তঃকর্ণের মাঝে একটা অসম বায়ুপূর্ণ প্রকোষ্ঠই হচ্ছে মধ্যকর্ণ। তাহলে মধ্যকর্ণের 3টা অংশের মধ্যে একটা হচ্ছে ইউস্টেশন নালী। এই ইউস্টেশন নালী হচ্ছে টিম্প্যানাপ বা মধ্যকর্ণের প্রকোষ্ঠটা একটি সরু নলাকৃতির ধারণ করে নাসা গলবিল পর্যন্ত বিস্তৃত থাকে। এই যে নালী, এই নাসা গলবিল পর্যন্ত বিস্তৃত নালী, সেটাকে আমরা বলছি ইউস্টেশন নালী। এই নালীর সাহায্যে বাতাস, আমরা যে নাক দিয়ে বাতাস নেই, এই বাতাসটা এই নালীর মধ্য দিয়েই এই মধ্যকর্ণে প্রবেশ করে, যাতে করে বহিকর্ণ এবং মধ্যকর্ণের বাতাসের যে প্রেশার সেটা ঠিক থাকে, বায়ু প্রেশারটা বা
প্রেশারটা ঠিক থাকে, যাতে করে এই কানের পর্দাটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবে ছিঁড়ে না যায়। এই জন্যেই দুই পাশের বায়ুর চাপের সমতা রক্ষা করাই ইউস্টেশন নালীর কাজ। এরপরে আমরা কর্ণাস্থির বর্ণনায় আসছি। কর্ণাস্থি হচ্ছে কঙ্কাল তন্ত্র থেকে উদ্ভূত ক্ষুদ্র ক্ষুদ্র তিনটি অস্থি। এই অস্থিগুলোকে আমরা বলি কর্ণাস্থি। তার প্রথমেই আছে ম্যালিয়াস। ম্যালিয়াসটা দেখতে হাতুড়ির মতো, আমরা চিত্রে দেখতে পাই যে ম্যালিয়াসটা দেখতে হাতুড়ির মতো, এবং ম্যালিয়াসের এই অংশটা টিম্প্যানিক মেমব্রেনের সঙ্গে সংযুক্ত থাকে। ম্যালিয়াসের এই এক অংশ টিম্প্যানিক মেমব্রেনের সঙ্গে সংযুক্ত থাকে, আর এক অংশ ইনকাসের সাথে সংযুক্ত থাকছে, এবং শব্দ তরঙ্গকে টিম্প্যানিক মেমব্রেন থেকে নিয়ে পরবর্তী অংশে পার করে দিচ্ছে, দ্যাট মিনস ইনকাসে। তাহলে ইনকাস, তাহলে ম্যালিয়াস দেখতে হাতুড়ির মতো, ইনকাস দেখতে নেহায়ের মতো অ্যান্ড ভিল। তো নেহাই বলতে বোঝায় যে কামার যারা লোহা গরম করে যার উপরে রেখে বাড়ি দেয়, সেই জিনিসটার নাম হচ্ছে নেহাই। এই নেহাইয়ের মতো দেখতে জন্যই ইনকাসকে সাধারণত আমরা নেহাইয়ের অস্থি বলে, নেহাইয়ের মতো অস্থি বলে থাকি। তাহলে এই ইনকাসের এক প্রান্ত যুক্ত থাকে ম্যালিয়াসের সাথে, আর এক প্রান্ত যুক্ত থাকছে স্টেপিসের সাথে। শব্দ তরঙ্গ তাহলে স্টেপিসে পার করে দিচ্ছে। এরপরের অংশ হচ্ছে স্টেপিস। স্টেপিস হচ্ছে কর্ণাস্থি মানবদেহের সবচাইতে ছোট অস্থি, এবং কর্ণাস্থির মধ্যেও ছোট অস্থি। কর্ণাস্থির মধ্যে সবচাইতে বড় অস্থি হচ্ছে ম্যালিয়াস, তারপরে ইনকাস, তারপরে এই স্টেপিস। তাহলে স্টেপিসে আমরা দেখতে পাই এটা এই অংশটা হচ্ছে স্টেপিস। তাহলে এইটা বলা হয় যে ঘোড়ার যে জিন রয়েছে, জিনের মধ্যে পা রাখার জন্য একটা অংশ রয়েছে, যেখানে আমরা সাধারণত ঘোড়ায় চড়লে যে অংশে পা রাখি, সেই অংশটার মতো দেখতে এই স্টেপিসটা। তাহলে স্টেপিসের এক প্রান্ত কার সঙ্গে যুক্ত আছে? আমরা দেখতে পাচ্ছি ইনকাসের সাথে। আরেকটা প্রান্ত যুক্ত আছে ফেনেস্টা ওভালিস, মানে মধ্যকর্ণ ও অন্তকর্ণের যে প্রাচীর, সেই প্রাচীরের মধ্যে একটা ছিদ্র আছে, ডিম্বাকার ছিদ্র। সেই ছিদ্রের মধ্যে এই স্টেপিসটা যুক্ত থাকছে। তাহলে স্টেপিসের যেই ছিদ্রে যুক্ত থাকছে সেটার নাম ফেনেস্টা ওভালিস। এরই নিচে ফেনেস্টা ওভালিসের নিচে আরেকটা ছিদ্র আমরা দেখতে পাই, যার নাম ফেনেস্টা রোটান্ডা। আমরা একটু পরেই পড়বো সেটা। তাহলে এই অস্থিগুলো কী করে? শব্দ তরঙ্গ কর্ণপটহ থেকে নিয়ে মধ্যকর্ণের মাঝ থেকে অন্তকর্ণে প্রেরণ করে। তাহলে কর্ণপটহ থেকে শব্দ তরঙ্গ নিয়ে এটাকে অন্তকর্ণে প্রেরণ করাই এর কাজ। তাহলে শব্দ তরঙ্গ আসলে এই অস্থিগুলো কেঁপে উঠে এই তখন দেখা যায় শব্দ তরঙ্গটা, এই কাঁপাটা আর একটু বৃদ্ধি পেয়ে যায়, এবং এরা নিয়ে যায় কোথায়? অন্তকর্ণের পেরিলিম্ফে। এরপর দুটো ছিদ্রের কথা আমরা বলেছিলাম যে মধ্যকর্ণ এবং অন্তকর্ণের প্রাচীরের ক্ষেত্রে আমরা প্রাচীরে দুটো ছিদ্র দেখতে পাই। একটা উপরের দিকে ছিদ্র, যার সঙ্গে নাকি স্টেপিস সংযুক্ত থাকে, সেই ছিদ্রটাকে বলা হয় ফেনেস্টা ওভালিস। মানে এই ছিদ্রটা দেখতে ডিম্বাকার জন্যে, ফেনেস্টা শব্দের অর্থ হচ্ছে পোর বা ওপেনিং, এবং এই ছিদ্রটা দেখতে ডিম্বাকার জন্য এর নাম হয়েছে ফেনেস্টা ওভালিস। এটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে। সেটার নাম হচ্ছে, যেহেতু ওভালিস, তাহলে এই পর্দাটাকে বলা হচ্ছে ডিম্বাকার পর্দা। আর ফেনেস্টা রোটান্ডা, এটা হচ্ছে গোলাকার ছিদ্র। এই ছিদ্রটা আবার একটা পর্দা দ্বারা আবৃত থাকে, সেটাকে বলা হয় গোলাকার পর্দা। তাহলে এই যে ফেনেস্টা রোটান্ডা, এর আর একটা নাম আছে সেকেন্ড টিম্প্যানিক মেমব্রেন। তাহলে ফেনেস্টা ওভালিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই এইটা মধ্যকর্ণের দিকে অবতল এবং অন্তকর্ণের দিকে উত্তাল, কিন্তু ফেনেস্টা রোটান্ডা মানে নিচের ছিদ্রের ক্ষেত্রে এই চিত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে এটা হচ্ছে রোটান্ডা, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে ওভালিস। তাহলে এই ফেনেস্টা রোটান্ডার ক্ষেত্রে আমরা দেখছি কি, তাহলে এটা অন্তকর্ণের দিকে অবতল, মধ্যকর্ণের দিকে উত্তল, জাস্ট অপোজিট। এই দুই ছিদ্র, যেমন ফেনেস্টা ওভালিসের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ অন্তকর্ণের পেরিলিম্পে যাচ্ছে, কিন্তু ফেনেস্টা রোটান্ডার মধ্য দিয়ে শব্দকর্ণ অন্তকর্ণ থেকে মধ্যকর্ণে এসে প্রশমিত হচ্ছে। এবং যেহেতু মধ্যকর্ণ থেকে অন্তকর্ণের দিকে যায় শব্দ প্রথমে ফেনেস্টা ওভালিস দিয়ে, তখন এটা যেহেতু অন্তকর্ণের দিকে এটা উত্তল, তখন পেরিলিম্পে একটা কাঁপনের সৃষ্টি হয়। এই কাঁপনটা পেরিলিম্প দিয়ে একদম শেষে ফেনেস্টা রোটান্ডা পর্যন্ত আসে, এবং রোটান্ডা তখন আবার মধ্যকর্ণের দিকে একটু প্রসারিত হয়, যেহেতু মধ্যকর্ণের দিকে এটা উত্তল, এই শব্দ তরঙ্গকে তখন প্রশমিত করে। পরে আমরা আসছি পরের স্লাইডে,
অন্তঃকর্ণ। তাহলে অন্তঃকর্ণটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে বনি ল্যাবিরিন্থ আর একটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তো এই পার্টটা খুবই জটিল একটা গঠন, সেই জন্যেই এই বনি ল্যাবিরিন্থ এবং মেমব্রেনাস ল্যাবিরিন্থ এটা হচ্ছে জটিল গঠন। এই জন্যেই এই ল্যাবিরিন্থ শব্দের অর্থ বলা হয় যে গোলক ধাঁধা। কারণ এই গঠনটার মধ্যে অনেক প্যাঁচানো আমরা অংশ দেখতে পাচ্ছি, যেটা অনেক জটিল, সেই জন্যই এর নাম হয়েছে ল্যাবিরিন্থ বা গোলক ধাঁধা। তাহলে একটা হচ্ছে বনি মানে অস্থিময় পার্ট আমরা দেখতে পাচ্ছি। অস্থিময় পার্ট এটা আমরা আগেই বলেছি যে করোটির যে টেম্পোরাল প্লেট রয়েছে বা অংশ রয়েছে, টেম্পোরাল বোন রয়েছে, তার যে অংশগুলো আছে, তার যে পার্টগুলো রয়েছে, তার একটা হচ্ছে পেট্রস পার্ট। এই পেট্রস পার্টের মধ্যে এই বনি ল্যাবিরিন্থ অবস্থান করে এবং ওই অংশে এক ধরনের যোজক কলার সাহায্যে এটা যুক্তও থাকে। তাহলে বনি ল্যাবিরিন্থে একটু ভালো করে আমরা খেয়াল করি যে বনি ল্যাবিরিন্থ হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে একটা বাক্স হাড়ের তৈরি বাক্সটা একটা তরল পদার্থ দ্বারা পূর্ণ আছে যেটার নাম পেরিলিন, এবং এই বাক্সের তরল পদার্থের মধ্যে আমরা একটা থলি রেখে দিয়েছি, সেই থলিটাও আবার আরেক ধরনের তরল পদার্থ দিয়ে ভর্তি। তাহলে বাইরের যে বাক্স, মজবুত বাক্স যেটা নাকি হাড়ের তৈরি, সেটাকে আমরা বলছি বনি ল্যাবিরিন্থ, আর ভিতরের যে মেমব্রেনাস থলিটা আছে সেটাকে আমরা বলছি মেমব্রেনাস ল্যাবিরিন্থ। আর ভিতরে মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরে যেই তরল পদার্থ রয়েছে সেটাকে বলছি এন্ডোলিম, এবং এর যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ এবং বনি ল্যাবিরিন্থের মাঝে যে তরল রয়েছে যার মধ্যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ ভেসে থাকে সেটাকে বলা হয় পেরিলিম। তাহলে আমরা একটু বনি ল্যাবিরিন্থটা বুঝে নিতে পারলাম যে বনি ল্যাবিরিন্থ হচ্ছে অস্থিময় অংশ যেটা কর্ণকোটরের মধ্যে অবস্থিত। কর্ণকোটরের মধ্যে এক ধরনের যোজক কলার সমন্বয়ে ওটা যুক্ত থাকে। তাহলে এই বনি ল্যাবিরিন্থ অংশে আমরা একটু এই চিত্রটা দেখি, এইখানে এটা হচ্ছে বনি পার্ট, এই যে অস্থিযুক্ত পার্টটা, এইটা হচ্ছে মেমব্রেনাস পার্ট। তাহলে এটা বনি ল্যাবিরিন্থ, এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তো এই যে বনি ল্যাবিরিন্থ, এর যে ভিতরের আবরণ, এই ভিতরের আবরণটাকে বলা হয় পেরিওস্টিয়াম। তাহলে ভিতরের আবরণটার নাম পেরিওস্টিয়াম। তাহলে ভিতরের গহ্বরটাকে কি বলছি? ভিতরের গহ্বরটা কি দ্বারা পূর্ণ থাকছে? পেরিলিন দ্বারা। আর এইখানেও আমরা দেখছি ভিতরে এই যে নীল বেগুনি বা নীল টাইপের যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তাহলে মেমব্রেনাস ল্যাবিরিন্থের কাছে যাই আমরা আবার একটু বলি। তাহলে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, বনি ল্যাবিরিন্থ যাকে আবৃত করে রাখে, চারদিক দিয়ে ঢেকে রাখে, সেটাই হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তার মানে মেমব্রেনাস ল্যাবিরিন্থ হচ্ছে বনি ল্যাবিরিন্থের অভ্যন্তরে অবস্থিত। তাহলে মেমব্রেনাস ল্যাবিরিন্থের পার্ট কি? বনি ল্যাবিরিন্থের পার্ট আমরা অলরেডি আলোচনা করেছি, কিন্তু পার্টগুলো বলা হয়নি। বনি ল্যাবিরিন্থের পার্ট হচ্ছে, আমরা আরেকটু যাই আগের সাইডে, বনি ল্যাবিরিন্থের পার্ট হচ্ছে এই ককলিয়া, পুরা ককলিয়ার যে ক্যানেলটা রয়েছে সেই ক্যানেল, আর এইটা হচ্ছে যে ভেস্টিবিউল, এই ভেস্টিবিউলটা বনি ল্যাবিরিন্থের পার্ট। আর উপরের যে সেমি সার্কুলার ক্যানেলটা রয়েছে, নালী না, ক্যানেল বা গহ্বর যেটা রয়েছে, সেটা হচ্ছে বনি ল্যাবিরিন্থের পার্ট। আর মেমব্রেনাস ল্যাবিরিন্থের পার্ট হচ্ছে এই ককলিয়ার যে নালীটা রয়েছে, সেই নালীটা, এই যে ভিতরের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থের পার্ট। আর ভেস্টিবুলারিসের দুটো অংশ, ভেস্টিবিউলের দুটো অংশ, যার একটা হচ্ছে কি ইউটিকুলাস, আর একটা হচ্ছে স্যাকুলাস। ভেস্টিবিউলের দুইটা অংশ, যার একটা ইউটিকুলাস আর একটা স্যাকুলাস। আর আসছে এই যে তিনটা সেমিসার্কুলার ক্যানেল ছিল, তার ভিতরে যে নালীগুলা, সেই নালী হচ্ছে এই তিনটা সেমিসার্কুলার নালী। এইটা হচ্ছে কার পার্ট? এর পার্ট হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থের অংশ বা পার্ট। তাহলে এইখানে আমরা দেখতে পাই মেমব্রেনাস ল্যাবিরিন্থে ইউটিকুলাস, স্যাকুলাস এই গঠনগুলো দেখতে পাই। প্রথমেই আমরা দেখি ইউটিকুলাসের বর্ণনায় যাই। ইউটিকুলাস এবং স্যাকুলাস, এর আগে এটাকে আবার দুই ভাগে ভাগ করি তার কাজের উপর ভিত্তি করে। একটা হচ্ছে যে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, আর একটা হচ্ছে শ্রবণ অঙ্গ। তাহলে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কি কি? ভারসাম্যকে রক্ষাকারী অঙ্গ হচ্ছে এই পার্টটুকু হচ্ছে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। তাহলে এইখানে এই পার্টের মধ্যে কি আছে?
ইউট্রিকুলাস, স্যাকুলাস আর 3টা সেমিসার্কুলার ক্যানেল। এইটাকে একত্রে বলা হয় ভেস্টিবুলার অ্যাপারেটাস। এই ভেস্টিবুলার অ্যাপারেটাস তাহলে ভারসাম্য রক্ষা করে থাকে। তারপরে প্রথমে আসি ইউট্রিকুল এবং স্যাকিউল, মানে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস। তাহলে ইউট্রিকুলটা উপরের দিকে থাকে অপেক্ষাকৃত বড়, স্যাকিউলটা নিচের দিকে থাকে অপেক্ষাকৃত ছোট। এই ইউট্রিকুল এবং স্যাকিউলের মাঝে একটা নালী থাকে, মানে একটা নালী দ্বারা এরা যুক্ত থাকে। এই নালীটার নাম হচ্ছে এন্ডোলিম্ফেটিক নালী। এই নালীটা আর একটু ভিতরের দিকে যেয়ে দেখা যাচ্ছে যে একটু একটা ডেড এন্ড রয়েছে এবং একটু প্রবৃদ্ধি বা স্ফীত হয়েছে, এটাকে এন্ডোলিম্ফেটিক ভেসিকুল বা থলে বলা হয়ে থাকে, স্যাক বলা হয়ে থাকে। আর এইটার আরেকটা নাম আছে এন্ডোলিম্ফেটিক নালী বা ইউট্রিকুলো স্যাকুলারিস নালী, মানে ইউট্রিকুল এবং স্যাকুল যুক্ত করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউট্রিকুলো স্যাকুলারিস নালী। এই হচ্ছে ইউট্রিকুল এবং স্যাকুলের বর্ণনা। তাহলে উপরে পেলাম ইউট্রিকুল, নিচে পাচ্ছে স্যাকিউল, উপরে ইউট্রিকুল নিচে স্যাকিউল এবং মাঝে এন্ডোলিম্ফেটিক ডাক। এখন ইউট্রিকুল এবং স্যাকিউলের মাঝে আমরা একটা সংবেদী অংশ দেখতে পাই। তাহলে ইউট্রিকুল এবং স্যাকিউলে একটা সংবেদী অংশ দেখতে পাই যাকে বলা হয় ম্যাকুলা। তাহলে ম্যাকুলার গঠনে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে ম্যাকুলার গঠনে আমরা এইরকম অংশগুলো দেখতে পাই। মানে নিচে থাকে হেয়ার সেল, সব নিচে তো ভেস্টিবুলার থাকবে, নার্ভ থাকবে, তার উপরে থাকবে হেয়ার সেল, হেয়ার সেলের উপরে থাকবে একটা জেলেটিনিয়াস লেয়ার, যে জেলেটিনিয়াস লেয়ার সেখানে যেই জেলেটিনিয়াস লেয়ারে অটোলিথগুলো থাকবে এবং এই অংশটা অটোলিথ, জেলেটিনাস লেয়ার মানে একটা অটোলিথিক মেমব্রেন, যার উপরে অটোলিথ, মানে অটোলিথ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ একটা গ্র্যানিউল, সেই গ্র্যানিউলগুলোকে আমরা বলি অটোলিথ। এই অটোলিথগুলো এখানে থাকে। আর একটা হচ্ছে স্যাকিউল, স্যাকিউলের গঠনও তাই, স্যাকিউলের গঠনও তাই যে এইখানেও এইটা ঠিক অনুরূপ হেয়ার সেল থাকবে, হেয়ার সেল থেকে যে গুচ্ছ সিলিয়ার মতো রোমের মতো যে বেরিয়ে যাবে এগুলোকে বলা হয় স্টেরোসিলিয়া। স্টেরোসিলিয়ার উপরে থাকবে অটোলিথিক মেমব্রেন, যার উপরে অটোলিথ সাজানো থাকবে। তাহলে এটা থাকবে হরিজন্টাল, ইউট্রিকুলাসে থাকবে এটা হরিজন্টালি, আর আর স্যাকুলাসে থাকবে এটা ভার্টিক্যালি, মানে লম্বালম্বিভাবে থাকে। তাহলে এটা হচ্ছে আনুভূমিকভাবে আর এটা থাকে উলম্বভাবে। তাহলে এই দুইটার কাজ ভিন্ন। যখন আমরা ভারসাম্য রক্ষা করার অঙ্গটা পড়বো ভালো করে কিভাবে ভারসাম্য রক্ষা হচ্ছে, তখন এর বর্ণনাটা আমরা দেখব। আবার এরপরে আমরা আসছি যে 3টা অর্ধবৃত্তাকার নালী। 3টা অর্ধবৃত্তাকার নালীগুলো ইউট্রিকুল থেকে উৎপন্ন হয়ে আবার ইউট্রিকুলেই ফিরে আসে। 3টা সেমিসার্কুলার ক্যানেল ইউট্রিকুল থেকে উৎপন্ন হয়ে আবার ইউট্রিকুলে ফিরে আসছে। এই অর্ধবৃত্তাকার নালীর এই নালীর মধ্যে যে তরলটা থাকে সেটাকে আমরা কি বলি? এন্ডোলিম। ইউট্রিকুলাসের ভিতরেও এন্ডোলিম থাকবে, স্যাকুলাসের মধ্যে এন্ডোলিম থাকবে, এই নালীগুলোর ভিতরেও এন্ডোলিম থাকবে। এন্ডোলিম কার পার্ট? মেমব্রেনাস ল্যাবিরিন্থের পার্ট। তাহলে এই যে এন্ডোলিমগুলো আছে এর মধ্যে এটা তরল পার্ট আর কি। তো এইখানে ইউট্রিকুলাস এবং স্যাকুলাসের ক্ষেত্রে 3টা নালীর কথা আমরা বলছি সেমিসার্কুলার ক্যানেল। একটা হচ্ছে অ্যান্টেরিয়র নালী, একটা হচ্ছে পোস্টেরিয়র নালী, একটা হচ্ছে ল্যাটারাল নালী। এই নালীগুলো আমরা এইখানে বুঝতে পারবো না, যেহেতু 1 ডাইমেনশনাল চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি 3 ডাইমেনশনাল চিত্র দেখতে পেতাম তাহলে বুঝতে পারতাম একটা থেকে আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত, হ্যাঁ, এবং প্রত্যেকটার কাজই ভিন্ন। যেমন প্রথমটা আমরা বলি যে অ্যান্টেরিয়র পার্ট, এই পার্টের যে এন্ডোলিম্ফ রয়েছে, এই এন্ডোলিম্ফগুলো কী করে, যখন এই যে মানুষের মাথা যখন কোনো একদিকে, দ্যাট মিনস অ্যান্টেরিয়র পার্টটা যখন সামনের দিকে এগিয়ে আসে, মাথা সামনে বা পিছনে হেরায়, তখন এই তথ্যটা মস্তিষ্কে চলে যায় এই অ্যান্টেরিয়র পার্ট থেকে। তার মানে 3টা সেমিসার্কুলার ক্যানেল, আমরা বলছি একটা অ্যান্টেরিয়র, এই অ্যান্টেরিয়রের কথাই আমরা বলছি। অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র বা ল্যাটারাল প্রত্যেকটার মধ্যে যে লিকুইডটা থাকে সেটাকে আমরা বলি এন্ডোলিম। এর ভিতরে যে একটা প্রবৃদ্ধি আছে, ফোলা অংশ রয়েছে, যেটাকে বলা হয় অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার মধ্যে কিছু হেয়ার সেল থাকে আর কিছু ম্যাকুলার যে গঠন, সেই গঠনটার অনুরূপই এখানে গঠন। এখানে হেয়ার সেল থাকবে, এখানে স্টেরোসিলিয়া থাকবে, এখানে অটোলিথিক মেমব্রেন থাকবে, এখানে আরও যে অটোলিথগুলো থাকবে। তাহলে এটা কী করে, যখন মাথা সামনের দিকে হেলে যায় এই তথ্যটা তখন মস্তিষ্কে যায়। কিভাবে যায়? মাথা যখন বাম দিকে হেলে যায় তখন
এই এন্ডোলিম্ফ সহ অটোকনিয়া বা অটোলিথগুলো ডান দিকে চলে যায়, মানে জাস্ট অপোজিট দিকে। এই তথ্যটা মস্তিষ্কে বহন করে নিয়ে যায় হেয়ার সেলের নিচের যে ভেস্টিবুলার নার্ভ রয়েছে, সেই নার্ভটা নিয়ে যায়। তখন ভেস্টিবুলার নার্ভের এই তথ্যটা মস্তিষ্ক বিচার করে বিশ্লেষণ করে সেই পেশিসমূহকে সক্রিয় করে মাথাকে সোজা হতে সাহায্য করে। তাহলে একটা পার্ট আমরা দেখলাম অ্যান্টেরিয়র, সামনে বা পিছনে। পোস্টেরিয়রটা করে কি, মাথা ডান পাশে কিংবা বাম পাশে, দ্যাট মিনস এভাবে কিংবা এইভাবে যদি বাঁকা হয়ে যায়, সে তথ্যটা মস্তিষ্কে নিয়ে যায়। আর এটা হলে আমরা বর্ণনার শুরুতে আমার মাথাটা একটু দেখাই যে সামনে কিংবা পিছনে যদি বাঁকা হয় তাহলে অ্যান্টেরিয়র পার্ট, এই অ্যান্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল তথ্য নিয়ে যায়। আর পোস্টেরিয়রটার মাথা এইভাবে আবার এইভাবে, এই দুইভাবে যদি বাঁকা হয় এই তথ্যটা মস্তিষ্কে যায়। আর একটা হচ্ছে ল্যাটারালটা হচ্ছে মাথা যদি ঘুরে যায় জাস্ট এইভাবে কিংবা এইভাবে, কাঁধের দিকে যদি মাথা ঘুরে যায়, সেই তথ্যটা মস্তিষ্কে নিয়ে যায় এবং মাথাকে সোজা করতে সাহায্য করে। তাহলে আমরা পড়লাম যে এই যে অন্তঃকর্ণের মধ্যে যে ইউটিকুলাস থেকে যে সেমিসার্কুলার ক্যানেলটা গিয়েছিল, সেটার গঠনটা আরেকটু আমরা দেখে নেব এখানে ভালোভাবে। সেমিসার্কুলার ক্যানেল যখন উপরের দিকে যায়, দ্যাট মিনস এসে আবার ইউটিকুলে এসে ফিরে আসে। ইউটিকুল থেকে যখন ফিরে আসে তখন একটা স্ফীত অংশ দেখতে পাই, তার নাম অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার মধ্যে এই রকম গঠন আমরা দেখতে পাই, ম্যাকুলার অনুরূপ গঠন দেখতে পাই। সেই অনুরূপ গঠনটার নাম হচ্ছে ক্রিস্টা অ্যাম্পুলারিস। এই ক্রিস্টা অ্যাম্পুলারিসের এই নিচে থাকে হেয়ার সেলগুলোর উপরে স্টেরোসিলিয়ার সম্পর্কে অটোলিথিক মেমব্রেনের পর ওর উপরে থাকে অটোলিথ। এই মেমব্রেনের উপরে অটোলিথগুলো সাজানো থাকে এবং দেখতে অনেকটা দেখা যাচ্ছে যে প্রদীপের শিখার মতো মনে হচ্ছে। তাহলে এই যে উপরের পার্ট, অটোলিথিক মেমব্রেন সহ যে পার্ট, এই অংশটাকে বলা হয় কুপুলা। তাহলে কুপুলা একমাত্র আমরা সেমিসার্কুলার ক্যানেলেই দেখতে পাই এবং ম্যাকুলা একমাত্র আমরা ইউট্রিকুল এবং স্যাকিউলেও দেখতে পাই। তাহলে কুপুলা এবং ম্যাকুলার অবস্থানটা আমাদের কাছে ক্লিয়ার হলো। আমি আবারও বলি, কুপুলাটা শুধুমাত্র এই যে সেমিসার্কুলার ক্যানেলের অ্যাম্পুলার ক্রিস্টা অ্যাম্পুলারিস রয়েছে, ফোলা অংশটা রয়েছে, এর মধ্যেই শুধু কুপুলা দেখতে পাই। আর ম্যাকুলা দেখতে পাই আমরা ইউট্রিকুল এবং স্যাকিউলের মধ্যে। আমরা এইখানে এই চিত্রে খেয়াল করি, যখন মাথা বাম দিকে বেঁকে যায়, এই দিকে বেঁকে যাচ্ছে, দেখো চিত্রের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি, তখন এই কুপুলাটা ডান দিকে হেলে যাচ্ছে। দ্যাট মিনস এইখানকার যে এন্ডোলিম্ফ, এই এন্ডোলিম্ফের প্রেশারটা এইদিকে যাচ্ছে, তখন কুপুলা সহ অটোলিথগুলো ডান দিকে বেঁকে যাচ্ছে। এই অনুভূতি তখন মস্তিষ্কে যাচ্ছে, মস্তিষ্ক তখন এই অনুভূতিকে বিশ্লেষণ করে এই মাথার যে পেশিগুলোকে সক্রিয় করে মাথাকে সোজা করতে সাহায্য করে। তো এরপর তাহলে আমরা ভারসাম্য রক্ষাটা বুঝতে পারলাম। ভারসাম্য রক্ষা অংশটা অনেক জটিল, আমরা আর একটু বোঝার চেষ্টা করব পরের অংশে। এরপর আসছে শ্রবণ অঙ্গ, যার সাহায্যে আমরা শুনতে পাই। তাহলে শ্রবণ অঙ্গ, এটা অনেকে বলে যে এটা হচ্ছে স্যাকিউলের পার্ট, কিন্তু আমি বলে থাকি যে এটা স্যাকিউলের পার্ট না, স্যাকিউল ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। কিন্তু শ্রবণ অঙ্গ হচ্ছে স্যাকিউল থেকে একটা নালী, আমরা এখানে খেয়াল করি, স্যাকিউল থেকে একটা নালী বের হয়ে চলে এসছে, এই নালীটাকে আমরা বলছি ককলিয়া। এইটাই হচ্ছে শ্রবণ অঙ্গ। তাহলে ককলিয়া স্যাকিউল থেকে নিচের দিকে বা অঙ্কীয় দিকে একটি পেঁচানো অংশ, স্প্রিংয়ের মতো অংশ কিংবা শামুকের খোলকের মতো অংশ বের হয়ে চলে গেছে, সেই অংশটাকেই আমরা বলছি, পেঁচানো অংশটাকে বলছি ককলিয়া। তাহলে আমরা এখানে এই চিত্রে কিন্তু দেখতে পাই যে তিনটা পার্ট কানের, অন্তঃকর্ণের, একটা হচ্ছে ককলিয়া, একটা হচ্ছে ভেস্টিবিউল, আর একটা হচ্ছে সেমিসার্কুলার ক্যানেল। এখানেও দেখানো হয়েছে তিনটা পার্ট আলাদাভাবে, ভেস্টিবিউল, মাঝে এটা হচ্ছে ককলিয়া, আর তিনটা সেমিসার্কুলার ক্যানেল। এই তিন ভাগেই ভাগ করে থাকি আমরা। ককলিয়াকে স্যাকিউলের পার্ট হিসেবে আমরা বর্ণনা করতে চাই না, কারণ এইটা অতটা যুক্তিযুক্ত আমার এখনো সন্দেহ আছে এই বিষয়ে। কাজেই আমরা এখানে দেখেও নিতে পারছি, বুঝেও নিতে পারছি। তাহলে ককলিয়ার কোন অংশটা আমরা বুঝতে পারলাম। তাহলে ককলিয়ার অভ্যন্তরে এটা পেরিলিম্পের মধ্যে মেমব্রেনাস ল্যাবিরিন্থের অংশ যেটা, সেটা এন্ডোলিম্পে পূর্ণ থাকে, আর যেটা নাকি বনি ল্যাবিরিন্থের অংশ সেটা পেরিলিম্পে পূর্ণ থাকে। তাহলে কী কী বনি ল্যাবিরিন্থের অংশ দেখা যাক। দুটো পর্দা থাকে, একটা উপরের পর্দা, এই একটা পর্দা, আর একটা নিচের পর্দা। তাহলে এই যে পর্দাটার নাম বা ঝিল্লিটার নাম রেসনার ঝিল্লি বা ভেস্টিবুলার ঝিল্লি, আর নিচের যে পর্দাটার নাম এটা হচ্ছে বেসিলার ঝিল্লি। তাহলে এই দুই পর্দার কারণে
ককলিয়ার নালীটা তিনটা প্রকোষ্ঠে বিভক্ত হয়েছে। উপরের যেখানে ভেস্টিবুলার ঝিল্লি রয়েছে, ভেস্টিবুলার ঝিল্লির উপরের অংশ, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলে থাকি স্ক্যালা ভেস্টিবুলি। আর ওই যে নিচের বেসিলার মেমব্রেনের যে নিচের প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠটাকে আমরা বলে থাকি স্ক্যালা টিম্পনি। কারণ এর শেষ প্রান্তে সেকেন্ড টিম্প্যানিক মেমব্রেন রয়েছে, বা সেকেন্ড টিম্প্যানিক পর্দাটা রয়েছে। কার সঙ্গে? ফেনেস্টা রোটান্ডা যেটাকে আমি বলি, তার যে পর্দা সেটাকে বলে থাকি সেকেন্ড টিম্প্যানিক মেমব্রেন। তাহলে স্ক্যালা ভেস্টিবুলি পেলাম, স্ক্যালা টিম্প্যানিও পেলাম। এর মাঝের যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠের নাম হচ্ছে স্ক্যালা মিডিয়া। এই স্ক্যালা মিডিয়ার আর একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ককলিয়ার নালী। তাহলে পুরা ককলিয়া অংশটাকে দুটো পর্দা দ্বারা তিনটা ভাগে ভাগ করেছে আমরা দেখতে পাচ্ছি, স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা টিম্পনি, স্ক্যালা মিডিয়া বা ককলিয়ার নালী। এই যে ককলিয়ার নালীর নিচের দিকে আমরা এই যে অংশটা, এই অংশটাই শ্রবণ অঙ্গের জন্য বা শ্রবণের জন্য দায়ী। তাহলে এই অংশটাকে কি বলছি আমরা? এই অংশটাকে আমরা বলছি অর্গান অফ কটি। অর্গান অফ কটি তাহলে কীভাবে তৈরি হচ্ছে? বেসিলার মেমব্রেন যেটা আছে, বেসিলার মেমব্রেন থেকে সূক্ষ্ম হেয়ার সেল বের হয়। এই হেয়ার সেলগুলোর উপরে কিছু ইনার হেয়ার সেল থাকে, কিছু আউটার হেয়ার সেল থাকে। এর উপরে একটা মেমব্রেন থাকে যেটার নাম টেক্টোরিয়াল মেমব্রেন। যখন শব্দ তরঙ্গ পেরিলিম্পে আসে ফেনেস্টা ওভালিসের মাধ্যমে, তখন এই পেরিলিম্পের মাধ্যমে শব্দ তরঙ্গ এই অংশে পৌঁছালে এই বেসিলার ঝিল্লি তখন দুলতে থাকে বা নাচতে থাকে। এই পুরো অংশ যখন নাচতে থাকে, তখন শব্দ তরঙ্গটা নার্ভ সিগন্যালে পরিণত হয়, দ্যাট মিনস ইলেকট্রিক সিগন্যালে পরিণত হয়ে মস্তিষ্কে যায়, তখনই কেবল আমরা শুনতে পাই। তাহলে আমরা আর একটা জিনিস আমরা বলা হয়নি, আমরা এইখানে যে বলছি যে ককলিয়ার পেঁচানো অংশের শেষ আছে তো একটা, সেই শেষ অংশটাকে বলা হয় ককলিয়ার অ্যাপেক্স বা হেলিকোট্রিমা। এই হেলিকোট্রিমাতে যে পেরিলিম স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা টিম্পনির যে মিলনস্থল হয়, সেই জায়গাটাই পেরিলিম্পেরও মিলনস্থল হয়। মানে একদম শেষ, যেটা ককলিয়ার অ্যাপেক্স বা চূড়া বলা হচ্ছে, সেইখানে যেটা মিলিত হচ্ছে। তাহলে আমরা এই অংশে দেখতে পাচ্ছি কি? আমরা অর্গান অফ কটিটাকে দেখতে পাচ্ছি। অর্গান অফ কটির যে সেলগুলো, ইনার সেল, আউটার সেলগুলো দেখতে পাচ্ছি, টেক্টোরিয়াল মেমব্রেনটা দেখতে পাচ্ছি, এবং এই অঙ্গটাই শ্রবণের জন্য দায়ী। এইখানে নার্ভগুলো এসে, এই যে হেয়ার সেলগুলো রয়েছে, এই হেয়ার সেলগুলো নার্ভটা বিস্তৃত থাকে। তাহলে ইউট্রিকুলের কাজ কি? তাহলে ভারসাম্য রক্ষায় কাজ করে কে? ইউট্রিকুলাস, স্যাকুলাস, অর্ধবৃত্তাকার নালী। আর শোনার জন্য কাজ করে কোনটা? শুধুমাত্র এই ককলিয়ার মধ্যে যে অর্গান অফ কটি রয়েছে, সেই অর্গান অফ কটিতে যে হেয়ার সেলগুলো রয়েছে, এই হেয়ার সেলগুলো নাচতে থাকে এবং শ্রবণের এই অংশটা উদ্দীপিত হয়। এই উদ্দীপনা আমাদের ককলিয়ার নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যায়, তখন আমরা শুনতে পাই। তাহলে শ্রবণ কৌশল আমরা আরেকটু ভালোভাবে দেখব। শ্রবণ কৌশলটা শ্রবণের জন্যে মূলত দায়ীটাকে বা রেসপন্সিবলকে মূলত হচ্ছে অন্তঃকর্ণের কে? মেমব্রেনাস ল্যাবিরিন্থের আরও ভিতরে যদি যায় তাহলে ককলিয়া। তাহলে ককলিয়াই হচ্ছে মূল শ্রবণের জন্য দায়ী। তাহলে এর সাহায্যকারী অঙ্গগুলো কী? সাহায্যকারী অঙ্গ হচ্ছে যে মধ্যকর্ণ এবং বহিকর্ণের অংশগুলো। দ্যাট মিনস পিনা মানে কর্ণছত্র, কর্ণপটহ, তারপরে কর্ণকুহর, কর্ণপটহ, তারপরে কর্ণাস্থি বলতে কী বোঝায়? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই অস্থিগুলো। তারপরে যে ছিদ্র বলতে কোনটা? ফেনেস্টা ওভালিস। আমরা আগে বলেছি ফেনেস্টা ওভালিস। ফেনেস্টা মানে পোর বা অ্যাপারচার, আর ওভালিস ডিম্বাকার, তার জন্য এটাকে বলা হয় ফেনেস্টা ওভালিস। তার এই ছিদ্রের পরের অংশ হচ্ছে পেরিলিম্পের মধ্যে স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা টিম্পনি হয়ে যে বেসিলার ঝিল্লির অর্গান অফ কটি, এই অর্গান অফ কটি যখন উদ্দীপিত হয়, তখন সেই উদ্দীপনা কিসে? ইলেকট্রিক সিগন্যালে পরিণত হয়ে মস্তিষ্কে যায়। মস্তিষ্ক তখন এই শুনতে পায়, তখন আমরা শুনতে পাই। আর অতিরিক্ত উদ্দীপনাটা
যদি শব্দ তরঙ্গ বেশ হয় সেটা ফেনেস্টা রোটান্ডার মাধ্যমে মধ্যকর্ণে এসে প্রশমিত হয়। অনেকে বলে বা এটা বলা হয়ে থাকে এই শব্দ তরঙ্গ যখন সেকেন্ড টিম্প্যানিক মেমব্রেন দ্যাট মিনস ফেনেস্টা রোটান্ডাকে আঘাত করে ওটার সঙ্গে সংযুক্ত থাকে বেসিলার ঝিল্লি, তখন বেসিলার ঝিল্লিও আন্দোলিত হয়। তাহলে বেসিলার ঝিল্লি শুধু পেরিলিম থেকে নেয় না, সেকেন্ড টিম্প্যানিক মেমব্রেন থেকেও শব্দ তরঙ্গ নিয়ে এবং আন্দোলিত হতে থাকে। তো এই হচ্ছে মানুষের শ্রবণ কৌশল। এটা আমরা আরেকটু ভালোভাবে দেখতে পারি এই চিত্রের মাধ্যমে। পুরো জিনিসটা এখানে বলা আছে। যখন আমরা জানি যে শব্দ তরঙ্গ যখন টিম্প্যানিক মেমব্রেনে আঘাত করে তখন কর্ণাস্থিগুলো ওই আঘাতে আন্দোলিত হতে থাকে, তখন শব্দ তরঙ্গ কিন্তু আরেকটু বৃদ্ধি পেয়ে যায়, যার কারণে পেরিলিম্পে এসে এটাকে বলা হচ্ছে 20 গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে পেরিলিম্পে এসে। এই শব্দটা তরঙ্গটা আস্তে আস্তে পেরিলিম্পের মাধ্যমে ভেতরে যাচ্ছে, যেটা অলরেডি আমরা বর্ণনা করে ফেলেছি। আর এই অংশ যেটা আমরা বলি এটা হেলিকোট্রিমা। হেলিকোট্রিমায় কোনো আস্তে শব্দ শোনার জন্য কিছু হেয়ার সেল থাকে, খুব স্বল্প মাত্রার শব্দ শোনার জন্য এই হেলিকোট্রিমার হেয়ার সেলগুলো ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এরপর এর বর্ণনাটা একটু আমরা ছকাকারে দেখি। তাহলে শব্দ তরঙ্গ প্রথমে কোথায় আসছে? কর্ণ, বহিকর্ণের যে অংশ কর্ণ ছিদ্রটা, তার মানে এক্সটার্নাল অডিটরি মিটাস, তারপরে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এরপর কর্ণপটহ, কর্ণপটহ থেকে অস্থিগুলো, কর্ণাস্থিগুলো থেকে আসছেটা কি? ছিদ্র দুইটা। কর্ণাস্থি বলতে কি কি বোঝায়? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ছিদ্র বলতে কোনটা? ফেনেস্টা ওভালিস। ফেনেস্টা ওভালিসের পরের অংশ কি? ভেস্টিবিউলের যে তরল অংশটার নাম পেরিলিম। আর এই পেরিলিম্ফ হয়ে স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা টিম্প্যানি, ইম্প্যানি হয়ে বেসিলার মেমব্রেন হয়ে সেই বেসিলার মেমব্রেনের যে হেয়ার সেল হয়ে মস্তিষ্কে, তখন আমরা শুনতে পাচ্ছি। তাহলে আমরা আর একটা কথা বলি যে মেমব্রেনাস যে ল্যাবিরিন্থ সেটা বনি ল্যাবিরিন্থের পেরিলিম্পের মধ্যে মনে হয় যেন ভাসমান থাকে। তাহলে মেমব্রেনাস ল্যাবিরিন্থ একটা থলির মতো অংশ যেটা বনি ল্যাবিরিন্থের পেরিলিম্পের মধ্যে ভাসতে থাকে। এইবার আমরা বর্ণনা যাই যে ভারসাম্য রক্ষাটার দুটো পার্টে আমরা বর্ণনা করেছি বা অলরেডি আগে শুনেছি বা বোঝার চেষ্টা করছি। একটা হচ্ছে সেমিসার্কুলার ক্যানেল, আর একটা হচ্ছে ইউটিকুলাস বা স্যাকুলাস। তাহলে সেমিসার্কুলার ক্যানেল তিনটা আমরা অলরেডি পড়েছি, তিনটা, যে ইউট্রিকল থেকে 3টি সেমিসার্কুলার ক্যানেল উত্থিত হয়ে আবার ইউট্রিকুলেই ফিরে আসে, এবং ফিরে আসার সময় যেই জায়গায় ইউট্রিকুলের সংযুক্ত হয় সেই জায়গাটা একটু ডায়ালেটেড হয় বা স্ফীত হয়ে যায়। এই স্ফীত অংশটাকে আমরা বলি অ্যাম্পুলা। অ্যাম্পুলার মধ্যে যে সেন্সরি পার্টটা রয়েছে স্ফীত অংশে, এটাকে বলি কিস্টা অ্যাম্পুলারিস। তাহলে কি? নিচে থাকে ভেস্টিবুলার নালী, তার উপরে থাকে হেয়ার সেলের উপরে থাকে জিলেটিনিয়াস অটোলিথিক মেমব্রেন, তার মধ্যে অটোলিথ থাকে, ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ গ্যানিউল বা অটোলিথ থাকে। তাহলে আমরা পড়েছি যে এই অটোলিথগুলো একদিকে বেঁকে যায়। কখন বেঁকে যায়? যখন মস্তিষ্ক একদিকে বাঁকা হয়ে যায়, তখন এই যে এর ভিতরের যে এন্ডোলিম সহ অটোলিথগুলো তার বিপরীত দিকে বাঁকা হয়ে যায়। এই অনুভূতি তখন মস্তিষ্কে যায়, মস্তিষ্ক তখন সেটাকে সক্রিয় করার জন্য পেশিতে অনুভূতি পাঠায় এবং এই পার্টগুলো তখন সক্রিয় হয়ে যায়। তার মানে এই যে ভারসাম্য রক্ষার তিনটা নালীর 3 রকমের কাজ অলরেডি আমরা পড়েছি। একটা হচ্ছে অ্যান্টেরিয়র নালী, যেটা মাথা সম্মুখে এবং পিছনে করার জন্যে দায়ী, বা মাথা এইরকমভাবে বা এরকমভাবে যদি ঘোরাইতে এই অনুভূতি মস্তিষ্কে যায়, মস্তিষ্ক তখন মাথাকে সোজা করে। আর একটা হচ্ছে পোস্টেরিয়র নালী, যখন মাথা এই দিকে কিংবা এই দিকে বাঁকায়, এই অনুভূতি মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক তখন মাথাটাকে সোজা করে। আর একটা হচ্ছে যে মাথাকে যখন আমরা কাঁধের দিকে ঘোরাই, এইভাবে ঘোরাই কিংবা এইভাবে ঘোরাই, তখন এই অনুভূতি মস্তিষ্কে যায়, মস্তিষ্ক তখন মাথা সোজা করে। তাহলে এটাই ভারসাম্য রক্ষা। এর কারণেই ভারসাম্য যদি ঠিকভাবে রক্ষিত না হয়, তখন আমরা দেখি বা আমরা আমাদের জীবনে মাথা ঘোরা শব্দটা শুনতে পাই যে আমার মাথা ঘুরছে, কারণ ভারসাম্যটা সঠিকভাবে রক্ষিত হচ্ছে না। তাহলে এটা গেল সেমি সার্কুলার ক্যানেলের পার্ট।
এরপর আসছি ইউট্রিকুল এবং স্যাকিউলের পার্ট। ইউট্রিকুল এবং স্যাকিউল আমরা জানি এটাও একটা স্ফীত অংশ। ইউট্রিকুল এই স্ফীত অংশের মধ্যে একটা সেন্সরি পার্ট রয়েছে, যেই সেন্সরি পার্টটাকে আমরা বলি ম্যাকুলা। তাহলে ম্যাকুলা নিচের অংশে থাকে হেয়ার সেলগুলো, এই ধরনের হেয়ার সেল থেকে উত্থিত হচ্ছে স্টেরোসিলিয়া। স্টেরোসিলিয়ার উপরে অটোলিথিক মেমব্রেন, যার উপরে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ প্রোটিন ক্যালসিয়াম কার্বনেটের সমন্বয়ে গঠিত এক ধরনের কণিকা থাকে, যাকে আমরা কি বলি, অটোলিথ। তাহলে এইটা কিসের জন্য দায়ী? ইউট্রিকুলাসের যে সেন্সরি পার্ট, যখন কোনো মানুষ মুভমেন্টে আছে, হরিজন্টাল মুভমেন্ট, দ্যাট মিনস গাড়িতে চড়ে যাচ্ছে, প্লেনে চড়ে যাচ্ছে, এবং এর কারণে মাথার কোনো সঞ্চালন হচ্ছে, আগে পিছে হচ্ছে, তখন এই অনুভূতিটা মস্তিষ্কে যায়, মাথাকে সোজা রাখতে সাহায্য করে। এবং স্যাকিউল পার্টে, আমরা আগে বলেছিলাম ইউট্রিকুল পার্টে এই অংশটা আনুভূমিকভাবে থাকে, স্যাকিউল পার্টে এই অংশটা মানে ম্যাকুলাটা উলম্বভাবে থাকে। আমরা চিত্রেও তাই দেখতে পাচ্ছি। কোনো মানুষ যখন প্লেনে যাচ্ছে, প্লেনটা হঠাৎ করে বাম করে নিচে নেমে গেল, এই যে বাম করে নিচে নামার অনুভূতিটা, কিংবা লিফটে ওঠার কিংবা নামার অনুভূতিটা, এই স্যাকিউলের মাধ্যমে মস্তিষ্কে যায়, এবং এর কারণে মাথার যদি কোনো রকম কোনো দিকে ঘুরে যায় বা বাঁকিয়ে যায়, সেই অনুভূতি মস্তিষ্কে গেলে মস্তিষ্ক তখন সক্রিয় হয়ে তাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে বা করে। তাহলে আমরা শ্রবণ এবং ভারসাম্য দুটোই পড়লাম বা বোঝার চেষ্টা করলাম। তাহলে ইউট্রিকুলার সেমিসার্কুলার ক্যানেলের পার্ট থেকে যেমন মস্তিষ্কে যাচ্ছে, ইউট্রিকুল থেকে যাচ্ছে, স্যাকিউল থেকে যাচ্ছে, সবগুলো থেকে অনুভূতিগুলো মস্তিষ্ক বিচার বিশ্লেষণ করছে। বিশ্লেষণ করার পর সেই অনুভূতিগুলো সংশ্লিষ্ট পেশিতে পাঠাচ্ছে, পেশি তখন মস্তিষ্ককে ঠিক আগের জায়গায় বা পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এইবার আমরা আর একটুই অংশ, এটাই আমার শেষ অংশ, আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে আমরা পড়েছিলাম এক্সটার্নাল অডিটরি মিটাস। আর একটা এইরকম, যেহেতু এক্সটার্নাল তাহলে আর একটা ইন্টারনাল থাকবে। তাহলে ইন্টারনাল অডিটরি মিটাস একটা আছে, যেটা করোটি থেকে যে অডিটরি নার্ভ বা ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ কানের মধ্যে বিস্তৃত হচ্ছে যে ছিদ্রের মাধ্যমে, সেই ছিদ্রটাকে বলা হচ্ছে ইন্টারনাল অডিটরি মিটাস। মিটাস মানে পোর বা ছিদ্র। তাহলে এটার মধ্যে দিয়ে অডিটরি নার্ভটা আসছে, কোথায় আসছে? কানের মধ্যে বিস্তৃত হচ্ছে। হওয়ার পর এটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটার নাম যেমন অডিটরি নার্ভ, তেমন ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। তাহলে ভেস্টিবিউল পার্ট আর একটা ককলিয়ার পার্ট, এই দুই পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে। ককলিয়ার পার্টটা শ্রবণের জন্য দায়ী, এটা ককলিয়ার মধ্যে বিস্তৃত হচ্ছে। আর ভেস্টিবিউল পার্টটা ভেস্টিবুলার অ্যাপারেটাসে চলে যাবে। ভেস্টিবুলার অ্যাপারেটাস বলতে এই ভেস্টিবিউল পার্টটা একটু সামনে যাবে, যে এই একটা অংশ যেটাকে গ্যাংলিয়া বলে থাকি। হ্যাঁ, ভেস্টিবুল গ্যাংলিয়া থেকে 5টা নালী তৈরি হবে। 5টা বলতে একটা যাবে ইউট্রিকুলে, একটা যাবে স্যাকিউলে, আর 3টা যাবে সেমিসার্কুলার ক্যানেলে। এই জায়গা থেকে অনুভূতিগুলো নিয়ে মস্তিষ্কে প্রেরণ করবে। মস্তিষ্ক তখন এই ভারসাম্য রক্ষার সংশ্লিষ্ট কাজগুলো করে থাকবে। যেমন ককলিয়ার অংশটা, ককলিয়ার মাধ্যমে মস্তিষ্ক যাবে, মস্তিষ্ক তখন শ্রবণের যে পার্টটা এর মাধ্যমে সম্পন্ন করবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ। প্রচুর সমস্যা হয়েছে আমার।